গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের ফেরা পর্ব ১। মতি মিয়া দ্রুত পায়ে হাঁটছিল। আকাশ অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সঙ্গে ছাতা পাতা কিছুই নেই। বৃষ্টি নামলে ভিজে নেতা নেতা হতে হবে। মতি মিয়া হনহন করে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে সোহাগীর পথ ধরল। আর তখনই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। মতি মিয়ার বিরক্তির সীমা রইল না। সকাল সকাল বাড়ি ফেরা দরকার। শরীফার পা ফুলে ঢোল হয়েছে। কাল সারা রাত কো কো করে কাউকে ঘুমোতে দেয় না। সন্ধ্যার পর আমিন ডাক্তারের এসে দেখে যাবার কথা। এসে হয়তো বসে আছে। মতি মিয়া গম্ভীর একটা ঝাঁকড়া জাম গাছে নিচে এসে দাঁড়িয়ে ভিজতে লাগল। দেখতে দেখতে বৃষ্টির বেগ বাড়ল। ঢালা বর্ষণ। জাম গাছের ঘন পাতাতেও আর বৃষ্টি আটকাচ্ছে না। দমকা দমকা বাতাসের শোষ আওয়াজ। দিনের যা গতি, ঝড় তুফান শুরু হওয়া বিচিত্র নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ হয় না। মতি মিয়া উদ্বিগ্ন মুখে রাস্তায় নেমে পড়ল। পা চালিয়ে হাঁটা যায় না। বাতাস উল্টো দিকে উড়িয়ে নিতে চায়। নতুন পানি পেয়ে পথ হয়েছে দারুণ পিচ্ছিল। ক্ষণে ক্ষণে পা হরকাচ্ছে। সরকার বাড়ির কাছাকাছি আসতেই খুব কাছে কোথায় যেন প্রচণ্ড শব্দে বাজ পড়ল। আর আশ্চর্য, বৃষ্টি থেমে গেল সঙ্গে সঙ্গে। মতি মিয়া অবাক হয়ে শুনল, সরকার বাড়িতে গান হচ্ছে। কানা নিবারণের গলা বাতাসের শোষ শব্দের মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছে। আগে চলে দাসীবান্দি, পিছে সকিনা। তাহার মুখটি না দেখিলে প্রাণে বাঁচতাম না। ওমনা ওমনা। সরকার বাড়ির বাংলা ঘরের দরজা জানালা বন্ধ। মতি মিয়া ধাক্কা দিতেই নাজিম সরকার মহাবিরক্ত হয়ে দরজা খুললেন। হ্যাঁ, কানা নিবারণী গাইছে। সেই গাট্টা গাট্টা চেহারা, পান খাওয়া হলুদ রঙের বড় বড় কুৎসিত দাগ। কানা নিবারণ গান থামিয়ে হাসি মুখে বলল, মতি ভাই না? পেনাম হই, অনেকদিন পর দেখলা। মতি মিয়া বড়ই অবাক হল। কানা নিবারণের মতো লোক তার নাম মনে রেখেছে। কানা নিবারণ গম্ভীর হয়ে বলল, মতি ভাইরে একটা গামছা টামছা দেন। কেউ গা করল না। নাজিম সরকার রাগী গলায় বললেন, ভিজা কাপড়ে ভিতরে আসলা যে মতি, দেহ ঘরের কি অবস্থা করছ। তোমার বুদ্ধি শুদ্ধি আর হইল না। সি সি। কানা নিবারণ বলল, ঘরে না ঈশা উপায় কি, বাইরে ঝড় তুফান। নাজিম বড়ই গম্ভীর হয়ে পড়লেন। থেমে থেমে বললেন, তুমি গান বন্ধ করলা কেন নিবারণ? কানা নিবারণ সঙ্গে সঙ্গে গান শুরু করবি। দুধের বরণ সাদা সাদা কালা, দিঘির জল, তাহার মনের গুপ্ত কথা আমারে তুই বল। মনটা উদাস হয়ে গেল মতি মিয়ার। শরীফা বা আমিন ডাক্তারের কারো কথাই মনে রইল না। কন্যার মনের গুপ্ত কথাটির জন্যে তারও মন কাঁদতে লাগল। আহা, এত সুন্দর গান কানা নিবারণ কি করে গায়, কি গলা! গান থামল অনেক রাতেই। ততক্ষণে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে উঠেছে। গাছের ভেজা পাতায় চকচক করছে জ্যোৎস্না। মতি মিয়া উঠানে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। মাঝে মাঝে জ্যোৎস্না এমন অদ্ভুত লাগে। বিড়ি টানতে টানতে নিবারণ বাইরে আসতেই মতি মিয়া বলল, কেমন চাঁদনি রাত দেখছেননি নিবারণ ভাই? চাঁদনি রাইত নিবারণকে তেমন অভিভূত করতে পারল না। বিড়িতে টান দিয়ে সে প্রচুর কাশতে লাগল। কাশির বেগ কমে আসতেই গম্ভীর হয়ে বলল,
বাইজান মতি ভাই, রাইত মেলা হইছে, আর গাওয়া হইত না? না, আইজ শেষ। অহন বেশি গান গাই না, বুকের মধ্যে দরদ হয়। ডাক্তার দেখান নিবারণ ভাই। নিবারণ বিরক্ত মুখে এক দলা থুতু ফেলে, চোখ কুচকে বলল, বাইতে যান, আমার ডাক্তার লাগে না। রাস্তায় নেমে মতিমিয়া লক্ষ্য করল আবার মেঘ করছে। দক্ষিণ দিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। চৌধুরী বাড়ির কাছাকাছি আসতেই দুই প্রহরের শেয়াল ডাকল। এতটা রাত হয়েছে নাকি? চারদিক নিশুতি। চার মেঘের আড়ালে পড়ায় ঘুটঘুটে অন্ধকার, গা ছমছম করে। কেডা, মতি নাকি? মতিমিয়া চমকে দেখে ছোট চৌধুরী উঠানে জল চৌকি পেতে খালি গায়ে বসে আছে। ইনার মাথা পুরোপুরি খারাপ। গত বছর কৈবতপাড়ার একটা ছেলেকে প্রায় মেরেই ফেলেছিলেন। কে, একটা কথা কয় না যে, মতি নাকি? জি। এত রাইতে কই যাও? বাইর যাই। তোমার বড় পোলাটা তোমারে খুঁজতেছে। তোমার বইয়ের অবস্থা বেশি ভালো না, নীলগঞ্জ নেওয়ান লাগবো। জি আচ্ছা। জি জি করো কেন মতি মিয়া? তাড়াতাড়ি বাইর যাও। মতি মিয়া তবু দাঁড়িয়ে থাকে। ছোট চৌধুরীর অভ্যাস হচ্ছে ভালো মানুষের মতো কথা বলে হঠাৎ তাড়া করা। সে কারণে চট করে সামনে থেকে চলে যেতে ভরসা হয় না। ছোট চৌধুরী গর্জন করে ওঠেন, কথা কানে ঢোকে না, থাপ্পড় দিব ছোট লোক কথাকার, যা বাইর যা। মতিমিয়া বাড়ি ফিরে দেখে আমিন ডাক্তার বসে আছে। শরীফার জ্ঞান নেই। আজরফ চুলা ধরিয়ে কি যেন জাল দিচ্ছে। আমিন ডাক্তার বললেন, অবস্থা বড় সঙ্গীন, রাইত কাটে কিনা সন্দেহ। মতিমিয়া কিছু বলল না, যেন সে আমিন ডাক্তারকে দেখতেই পারে। আজরফের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দেয়, অত রাইতে কি জাল দেস? চা। আমিন চাচা চায়ের পাতা আনছে। আমিন ডাক্তার মৃদু স্বরে বলল, সারা রাইত জাগন লাগব, চা ছাইরা জুটো, চা ছাড়া জুইত হইত না, বুঝছনি মতি, নীলগঞ্জ নেওয়ান লাগব। আমিন ডাক্তার লোকটি ভীতু প্রকৃতি। রোগীর অবস্থা একটুখানি খারাপ দেখলেই সে ব্যস্ত হয়ে পড়ে নীলগঞ্জ নেবার জন্য। বারবার বলে, রাইত কাটা সম্ভব না, রাইতের মধ্যে ভালো মন্দ হইতে পারে। কিন্তু আজ রোগীর অবস্থা সত্যি খারাপ। আমিন ডাক্তার চিন্তিত মুখে ক্রমাগত কুপো টানে। মতিমিয়া বিরক্ত হয়ে বলে, মেয়ে মানুষের মতো ব্যাককেলা জিনিস খোদার আলমে নাই, বুঝলা ডাক্তার? ডাক্তার হুকাটানা বন্ধ করে গম্ভীর হয়ে বলে, নীলগঞ্জ নেওয়ানের ব্যবস্থা করমতি। পইলেই তো আর ব্যবস্থা হয় না, জোগাড় যন্ত্র লাগে। সকাল হোক, টাকা পয়সার জোগাড় কইরা দেখি। আজ রাইতেই নেওয়ান লাগবো মতি। মতি মিয়া কথা না বলে খেতে বসে। আজরফ ভাত বেড়ে দেয়। ভাত শুকিয়ে করপরে হয়ে গেছে, কাঁচামরিচে ঝালের বংশ নাই। মতি মিয়া হাত পেট খেয়ে হাত ধোয়। ছোট ছেলে নুরুদ্দিন আমিন ডাক্তারের গা ঘেঁষে বসেছিল। সে দীর্ঘ সময় বাবার মুখের দিকে তাকিয়ে সাহস করে বলে ফেলে, আমারে নীলগঞ্জ নেওয়ান লাগবো বাজান। বহু কষ্টে রাগ সামলায় মতি মিয়া। আমিন ডাক্তার বলে, চা খাও একটু মতি। আজরফ, তোর বাপরে চা দে। আমারে দিস না। আরে খাও খাও, পালা চা, মোহনগঞ্জের খরিদ। নীলগঞ্জ যাওয়ার যোগাযন্ত্র করতে অনেক দিন সময় লাগে।
বাঁশের যে খুঁটিতে পয়সা জমানো হতো সেটি কাটা হয়। সব মিলিয়ে ৬০ টাকার মতো পাওয়া যায় সেখানে। এতটা মতি মিয়া আশা করে। আজরফ চলে যায় নৌকার ব্যবস্থা করতে। ঠিক হয় আজরফ নুরুদ্দিনের সঙ্গেই যাবে। আমিন ডাক্তারও যাচ্ছে। নীলগঞ্জ হাসপাতালের কম্পাউন্ডার সাহেবের সঙ্গে নাকি তার ভালো জানাশোনা। আপনি আপনি করে কথা বলে। খালি বাড়ি পাহারা দেওয়ার জন্য আনা হয়েছে রহিমাকে। রহিমার মেয়েটি কাঁদছে গলা ফাটিয়ে। শরীফার জ্ঞান ফিরেছে। সে বিড়বিড় করে কি যেন বলল, ঠিক বোঝা যায় না। মতি মিয়া ধমক লাগায়, চুপ, একদম চুপ, ব্যাককাল মেয়ে মানুষ। শরীফা চুপ করে যায়। আমিন ডাক্তার এক ফাঁকে বলে, আমারে যে সাথে নিতাছ সেই বাবদ ২ টাকা ভিজিট। কথাটা স্মরণ রাখবা মতি মিয়া। মতি মিয়া দারুণ বিরক্ত হয়। তোমারে সাথে নেওয়ানোর কথা তো কই নাই, নিজের ইচ্ছায় তুমি যাইতেছ। ডাক্তার চুপ করে যায়। নৌকায় উঠবার মুখে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করে। ছোয়ের নিচে খড় বিছিয়ে শরীফার বিছানা। শরীফার গায়ের সঙ্গে সেটে থাকে নুরুদ্দিন। ডাক্তার বসেছে নৌকার সামনের মাথায়। এর মধ্যেই সে ভিজে চুপসে গেছে। তার সঙ্গে ছাতা আছে, কিন্তু রুগী নিয়ে কোথাও যাওয়ার সময় ছাতা মেলতে হয় না, খুব অলক্ষণ। নৌকাতে ২টি মুরগি এবং একটি পাকা কাঁঠাল নেওয়া আছে। নীলগঞ্জ বাজারে ভালো দাম পাওয়া যাবে। মুরগি দুটি অনবরত দানা ঝাপটায়। ডাক্তার গম্ভীর হয়ে উকো ধরায়। বৃষ্টির ছাদ থেকে কোলকে আড়াল করে রাখতে তাকে অনেক কায়দা কানুন করতে হয়। পাকা কাঁঠালের গন্ধের সঙ্গে তামাকের গন্ধ মিশে অদ্ভুত এক মিশ্র গন্ধ তৈরি হয়। তুমুল বর্ষণের মধ্যে নৌকা ভাসিয়ে দেওয়া হয়। আজরফ টপাটপ বৈঠা মারে। মতি মিয়ার বড় মায়া লাগে। শীত লাগে আজরফ? না, মাথাটা গামছা দিয়া বাদ। মাথা শুকনা থাকলে সব ঠিকঠাক, বুঝছস? বুঝছি। বৈশাখ মাসের বৃষ্টির মজাটা কি জানোস নি আজরফ? না, মজাটা হইল অসুখ বিসুখ হয় না, সব আল্লাহর কেরামতি। আজরফ কথা বলে না। শোয়ের ভিতর থেকে শরীফা বিড়বিড় করে কি যেন বলে। অসহ্য বোধ হয় মতি মিয়ার। কি কও? পোলাটা ভিজতাছে। দত্তরি মেয়ে মানুষ, বৃষ্টির সময় ভিজত না? অসুখ করব। চুপ থাক, খালি ভ্যান ব্যানান। আমিন ডাক্তার গম্ভীর হয়ে বলে, মেয়ে জাতের সাথে এইসব গালিগালাজ করা ঠিক না মতি। তুমি খড়খড় কইর না, চুপ থাকো। আমিন ডাক্তার চুপ করে যায়। ছপ ছপ বৈঠা পড়ে। ছয়ের ভিতর থেকে মুরগি দুটির দানা ঝাপটানোর আওয়াজ আসে। দূরের সোনাকোতার হাওরের দিকে হ হ শব্দ হয়। গা ছমছম করে আজরফের। নৌকা এখন বড় গাঙ্গে করবে। জায়গাটা খারাপ। গাঙ্গের মুখটাতেই ৩টা প্রকাণ্ড শেওড়া গাছ। রাতে নাম নেওয়া যায় না এমন সব বিদেহী জিনিসদের খুব আনাগোনা। নৌকা নীলগঞ্জে পৌঁছালো দুপুরের পর। মতি মিয়ার নড়বার শক্তি নেই। এক নাগারে নৌকা বেয়ে সমস্ত শরীর কালিয়ে গেছে। লম্বা হয়ে শুয়ে পড়ার চিন্তা ছাড়া তার মাথায় এখন আর কিছু ঢুকছে না। আমিন ডাক্তার একাই গেল হাসপাতালে খোঁজ নিতে। ঘণ্টাখানিক পর ফিরে আসলো মুখ কালো করে। হাসপাতালের ডাক্তার সাহেব গেছেন ছুটিতে, কখন আসবেন কেউ জানে না। কম্পাউন্ডার সাহেবের মেয়ের বিয়ে, তিনি গেছেন বাঁশখালী। বৃহস্পতিবার নাগাদ আসবার কথা। মতি মিয়ার কোনো ভাবান্তর হল না। সে গম্ভীর মুখে বলল, চেষ্টার তো কোনো ত্রুটি করি নাই, কি কও ডাক্তার?
কপালের লিখন যায় না খণ্ডন, করণের তো কিছু নাই। আমিন ডাক্তার চুপ করে থাকা। মতি মিয়া বলল, খাও খাইদ্য শেষ কইরা চলো, বাইতে চলো। মতি ভাই, চলো মিশনারি হাসপাতালে লইয়া যাই, বেশি দূর না, এক মুটে হাওর পরে, সোনা দিয়া হাওর। আমিন ডাক্তারের কথা শেষ হবার আগেই মতি মিয়া ঝাঁঝিয়ে ওঠে। এইসব খ্রিস্টানির মধ্যে আমি নাই, এইসব কথা মুখে আইনো না, বুঝলা? আমিন ডাক্তার চুপ করে যায়। শরীফারও কোনো সারা শব্দ পাওয়া যায় না। জারুল গাছের ছায়ায় নৌকা বেঁধে ভরপিঠ চিরা খেয়ে মতি মিয়া ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার পর। নৌকা তখন সোনা দিয়া হাওরে পড়েছে। পানির ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পাল খাটানো হয়েছে। আমিন ডাক্তার হাল ধরে বসে আছে, ভাবখানা এরকম যেন কিছুই জানে না। মতি ভাই, বাতাসের এই ধরনের জোর থাকলে এক প্রহরেই মিশনারি হাসপাতালে পৌঁছেন যাইবে। মতি মিয়া চুপ করে থাকে। তামুক খাইবা নাকি? কি ও মতি ভাই? না, মিশনারি হাসপাতালে একবার নিয়ে ফেলতে পারলে বুঝবা আর চিন্তা নাই। এখানে নিখিল সাহেব ডাক্তার খুব এলেমদাল্ল। মতি মিয়া চুপ করে থাকে। আর চোখে দেখে আজরফ কাল রাতের পরিশ্রমে কাহিল হয়ে মরার মতো ঘুমাচ্ছে। শরীফের মুখের কাছে ভন ভন করে মাছি উঠছে একটা। মরে গেছে নাকি? মরলেই কি আর বেঁচে থাকলেই কি? হাওরের দিগন্ত বিস্তৃত কালো পানির দিকে তাকিয়ে মন উদাস হয়ে যায় তার। জগৎ সংসার তুচ্ছ মনে কর। সে চাপা স্বরে গুনগুন করে, লোকে আমায় মন্দ বলে রে, মন্দ বলে, মন্দ বলে, মন্দ বলে রে। আমি কোথায় যাব, কি করিব, দুঃখের কথা কাহারে কবরে। মন্দ বলে, মন্দ বলে, মন্দ বলে রে। আমিন ডাক্তার মৃদুস্বরে বলে, তুমি কিন্তু বড় ঘাতক মতি ভাই। মতি মিয়া 5 দিন পরে গয়নার নৌকায় ফিরে, সঙ্গে নুরুদ্দিন। নিখিল সাহেব ডাক্তার বলেছেন সারতে সময় নিবে। অবস্থা ভালো না, কাটাকুটি করতে হতে পারে। সেক্ষেত্রে মাসখানেক লেগে যাওয়া বিচিত্র না। আমিন ডাক্তারের নাকি তেমন কাজকর্ম নেই। সে নিজেই দায়িত্ব নিয়েছে সব ঠিকঠাক করিয়ে নিয়ে আসবে। মতি মিয়া অবাক হয়ে বলেছে, 1 মাস যদি থাকন লাগে, তুমি খাইবা কি? হইব একটা ব্যবস্থা, রুগী ফালাইয়া তো আর যাওন যায় না। ব্যবস্থা যে কি হবে মতি মিয়ার মাথায় আসেনি। আমিন ডাক্তারের কাছে আছে সর্বমোট 9.5 টাকা, কিন্তু আমিন ডাক্তারকে মোটেই বিচলিত মনে হয় না। আজরফকে অবশ্য নিখিল সাহেব বাসায় কাজ দিয়েছেন। নদী থেকে সে গোসলের পানি তুলে আনে, বিকেলে হাসপাতালের মেঝে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। যত ঘষাঘষি হোক সাহেবের পছন্দ হয় না। মাথা নেড়ে বলেন, আরো ভালো করো, জোরে ব্রাশ করো। খাওয়া দাওয়া সাহেবের এখানেই হয়। সে খাওয়াও রাজরাজরার খাওয়া। সকালবেলা পাউরুটি, চিনি, একটা কলা আর 1 কাপ দুধ। সন্ধেবেলা বই খাতা নিয়ে বসতে হয়। কালো মোটামতো একজন মহিলা অনেককে বর্ণপরিচয় শেখায়। একটা সববোর্ডে প্রকাণ্ড একটা সইও লিখে সুরিলা স্বরে বলেন, বলো সরিও। সবাই সমস্বরে বলে সরিও। বলো সরেয়া। আজরফের খুব মজা লাগে। পড়া শেষ হবার পর হয় প্রার্থনা। ভদ্রমহিলা অত্যন্ত করুণ শুনে টেনে টেনে বলেন, হে পরম করুণাময়ী ঈশ্বর, তুমি তোমার মঙ্গলময় করুণার হস্ত প্রসারিত করো। প্রার্থনা জায়গায় আসলেই আজরফের ভয় ভয় করে। কে জানে, এরা হয়তো খ্রিস্টান করে ফেলেছে। আমিন ডাক্তার অবশ্য বলেছে ভয়ের কিছু না। খ্রিস্টিয়ানি প্রার্থনার ফাঁকে ফাঁকে মনে মনে কালেমা তৈয়ব
পড়লেই সব দোষ কাটা যাবে। আমিন ডাক্তারের মতো জ্ঞানী লোককে অবিশ্বাস করার কোনো কারণ নেই। আজরফের আর ভয় করে না। ভয় করে মতি মিয়া। কোনো কারণ ছাড়াই ভয় করে। নৌকা ছেড়ে নড়তে চায় না। আমিন ডাক্তার রেড ঠেলাঠেলিতে শরীফাকে দেখতে গিয়ে এক কাণ্ড। হাসপাতালের বারান্দায় মুখ ভর্তি করে বমি করে। ডাক্তার আমিন শঙ্কিত হয়ে বলে, হইল কি তোমার মতি ভাই? বদ গন্ধ মাথার মধ্যে পাক দেয়। তোমারে নিয়া মুশকিল, এটা তো ফিনাইলের গন্ধ। কিহের গন্ধ? ফিনাইল এক কিসেমের সাবান, খুব ভালো জিনিস। ভালো জিনিস মাথায় থাকুক। মতি মিয়া বাড়ি ফিরে বাঁচে। নুরুদ্দিনের বাপের সঙ্গে ফিরে যেতে কোনো আপত্তি করে না। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মার লাগি মন কান্দেনি নুরু? না, 2 দিন পরেই দেখবি আইয়া পড়ছে। আচ্ছা, খুব বেশি হইলে 1 সপ্তাহ, আর বেশি না। আচ্ছা, যাত্রা দেখতে চাস? মোহনগঞ্জে যাত্রা আইছে। বিবেকের পাক করে আসলাম মিয়া। 6টা সোনার মেডেল, দেখবি? না। না বললেও মতি মিয়া এক রাত মোহনগঞ্জে থেকে যা। এত কাছে এসে আসলাম মিয়ার বিবেকের গান না শোনা পাপের শামিল। নিত্যদিন তো আর এমন সুযোগ হয় না। মোহনগঞ্জ বাজারে এসে দেখা হয়ে যায় কানা নিবারণের সঙ্গে। সেও খুব সম্ভব আসলামের গান শুনতে এসেছে। সে একটা বড় কাপড়ে দোকানের সামনে বসেছিল। তার মুখ দিয়ে ভক ভক করে দেশি মদের গন্ধ বেরোচ্ছে। অনুরা, দেখছস? ওই দেখ, কানা নিবারণ। কুমজন, কালা মতো মোটা, লম্বা বাবরি। চৈত্র 2টাই আছে। এনারে কানা নিবারণ ডাকে কেন? ছেলের কথায় মতি মিয়া বড়ই খুশি হয়। ছেলে চুপচাপ থাকলে কি হবে? বুদ্ধিশুদ্ধি ঠিক হয়ে আছে। মতি মিয়া হাসি মুখে বলে, মাইন্সের খেয়ালের কি ঠিক ঠিকানা আছে? ছেলেকে দাঁড়া করিয়ে মতি মিয়া চলে যায় কানা নিবারণের সামনে। দেখা না করে যাওয়াটা ঠিক না। নিবারণ ভাই, শৈলটা ভালাক। নিবারণ কথা বলে না, ভ্রু বুচকে তাকায়। চিনছেন আমারে? আমি মতি। সোহাগের মতি মিয়া। কানা নিবারণ খোলাটা চোখে তাকায়, উত্তর দেয় না। আসাম মিয়ার গাওনা শুনতে আইসেন নি নিবারণ ভাই? কানা নিবারণ সে কথারও জবাব দেয় না। বাড়ি ফিরেও নুরুদ্দিন কোনো রকম ঝামেলা করে না, নিজের মনেই থাক। মতি মিয়া বারবার জিজ্ঞেস করে, মাল লাগি পেট পুরে? না। মুখ শুকনা কেন? নিশ্চয়ই পেট পুরে। না। মতি মিয়ার নিজেরই খারাপ লাগে, কিছুতেই মন বসে না। নঈম মাঝির বাড়ির সন্ধ্যার পর গান বাজনার আয়োজন হয়। মতি মিয়া রোজ যায়, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। সেখানেও শুধু যাই করে। সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে করবাটা কি মতি ভাই? ফুলাটা একা আছে, হে তো ঘুমাইতেছে। দেখি উক্কাটা একটা টান দাও, দিয়া হারমোনিটা ধরো। বাড়ি ফিরে তার ভালো লাগে না, কেমন উদাস লাগে। রাতে খাওয়া শেষ হলে 1-8 দিন রহিমার সঙ্গে খানিকক্ষণ গল্পগুজব করে। রহিমা লম্বা ঘোমটা টেনে বারান্দায় বসে। কথা বলার সময় মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মতি মিয়া তার গ্রাম সম্পর্কে ভাসিত। তার মুখের দিকে তাকিয়ে কথা বলা সম্ভব না। রহিমার সঙ্গে কথা বলতে বলতে মতি মিয়ার খারাপ লাগে না। মিখল সাহেব কেমন ডাক্তার মতি ভাই? জব্বর ডাক্তার। পরিষ্কার বাংলা কথা কয়? তা কয়। কেরাম্মা কথাও কইতে পারে? না, বুঝতে পারে। দুনিয়াটাত কত কিসিমের জিনিস আছে না মতি ভাই? কথাটা ঠিক, খুব খাঁটি কথা।
নিখিল সাহেব ডাক্তারের দেহনের বড় শখ লাগে মতি ভাই, তাই একদিন নিয়ে যাবনি। 2 দিনের মামলা। দেখতে দেখতে মাস পার হয়ে যায়, ঘোর বর্ষা নাম। শরীফাদের কোনো খোঁজ পাওয়া যায় না। 1 সপ্তাহের কথা বলে চৌধুরীদের একটা নৌকা নেওয়া হয়েছিল। চৌধুরী বাড়ির কামলা এসে রোজ হম্বিতম্বি করে। বৈশাখ মাসের শেষাশেষি, কাজকর্ম নাই। সোহাগীতে বোরো ধান ছাড়া কিছুই হয় না। ভাটি অঞ্চলগুলোতে তাই অগ্রহায়ণ না আসা পর্যন্ত মন্থর দিন কাটে। মতি মিয়া উদ্দেশ্যহীনভাবে ঘুরোঘুরি করে। শরীফাদের ফিরতে এতটা দেরি হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। বড়ই মন খারাপ লাগে তার। পাড়াপড়শিরাও খোঁজ খবর করে। বাচ্চা বিয়েতে বাপের বাড়িতে গেলেও তো 1 মাসের মধ্যে ফিরে, কিন্তু এদিকে যে 1 মাসের উপর হইল। খোঁজ খবর কর মতি, গাছের মতো থাইকো না। নঈম মাঝি একদিন ঠান্ডার ছলে অন্যরকম একটা ইঙ্গিত করে। মতি ভাই, আমি চিন্তা করতাছি আমিন ডাক্তারের সঙ্গে নটখট কইরা দেশান্তরী হইল কিনা। পালের নৌকা তো সাথেই আছে। হা হা। গাড়িরি করে মতি মিয়ার। নেহায়েত বন্ধু মানুষ বলে চুপ থাকে। নঈম মাঝি বলে, রাগ করলা নাকি ও মতি মিয়া? ঠান্ডা মজাক বুঝো না তুমি? না, আমি রাগ ফাগ করি নাই। আর বিবেচনা কইরা দেখো, আমিন ডাক্তারের সাথে ভাবি সাহেবের খাতির প্রণয় একটু বেশি আছিল। হা হা হা। হাই শোনা নঈম, এসব হাসি মজাকের কথা না। এই তো রাগ হইলা। ভাবির লগে রঙ্গ তামাশা না করলে কার লগে করমু? হাসি ঠাট্টা বুঝতে পারার মতো বুদ্ধিশুদ্ধি মতি মিয়ার আছে, কিন্তু শরীফা এবং আমিন ডাক্তারকে নিয়ে এই জাতীয় ঠাট্টা সে সহ্য করতে পারে না। কারণ ব্যাপারটা পুরোপুরি ঠাট্টা নয়। আমিন ডাক্তার কাজে অকাজে তার বাড়ি এসে গা উঁচিয়ে ডাকবে, দোস্তাইন ও দোস্তাইন, চায়ের পাতা নিয়ে আসলাম। জবর পাতা, একটু চা খাওয়ান দরকার। ঘরে গুড় আছে? মতি মিয়ার অসংখ্যবার ইচ্ছা হয়েছে আমিন ডাক্তারকে ডেকে বলে দেয়, যাতে সময়ে অসময়ে এইভাবে না আসে, কিন্তু কোনোদিন বলা হয় নাই। এটা অত্যন্ত ছোট কথা। আমিন ডাক্তারের মতো বন্ধু মানুষকে এমন ছোট কথা বলা যায় না। শরীফার দীর্ঘ অনুপস্থিতি মতি মিয়া অনেক কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে চেষ্টা করে। গান বাজনা এখন আর ভালো লাগে না। নিখিল সাহেব ডাক্তারের হাসপাতালে চলে গেলে কেমন হয়? মেলা খরচান্ত ব্যাপার। আবার একটু লজ্জা লজ্জাও করে। নুরুদ্দিনকে আড়ালে ডেকে একবার জিজ্ঞাসা করে, অনুরা, মারে আনতে যাইবি? না। না কি বেটা, মাল লাগে পেট ফুড়ে না? কস কি হারামজাদা? মায়া মহব্বত দেহি কিছুই নাই তোর মধ্যে। নুরুদ্দিন মুখ গোজ করে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে মনেই হয় না মায়ের দীর্ঘ অনুপস্থিতি তাকে কিছুমাত্র বিচলিত করেছে। নুরুদ্দিন রহিমার মেয়ে অনুফার সাথে গম্ভীর মুখে সারাদিন খেলাধুলা করে। দুপুরের দিকে প্রায় দেখা যায় নুরুদ্দিন গাঙের পাড়ের একটা জলপাই গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে অনুফা। দুইজনই নিজের মনে বিড়বিড় করে কথা বলছে। মতি মিয়া বেশ কয়েকবার লক্ষ্য করেছে ব্যাপারটা। একদিন চেনার উপায় নেই। গায়ে বড় একটা কটকটে লাল রঙের কোট। কোটটির ঝোল নেমে এসেছে প্রায় হাঁটু পর্যন্ত। চোখে সোনালি রঙের একটা নিকেলের চশমা। কোটটি নিখিল সাহেব আসবার সময় দিয়েছেন। চশমাটি হাসপাতালে খুঁজে পাওয়া। চশমায় সব জিনিস কেমন যেন ঘোলাটে দেখা। চোখের সঙ্গে চশমা না থাকলে মানায় না বলেই গ্রামে ঢুকবার মুখে আমিন ডাক্তার চোখে চশমা দিয়ে নিয়েছে। মতি মিয়া নঈম মাঝির ঘরে তাস খেলছিল। খবর পেয়ে দৌড়ে এসেছে।
এত রাতেও আশেপাশের দু এক ঘরের মেয়ে ছেলেরা এসে জড়ো হয়েছে। নুরুদ্দিন কাঁচা ঘুম ভেঙে অবাক হয়ে দাওয়ায় বসে আছে। শরীফা ঘরের ভেতরে চৌকির ওপর বসেছিল। মতি মিয়াকে দেখে সে মুখ ফিরিয়ে নিল, যেন কোনো কারণে লজ্জা পাচ্ছে। মতি মিয়া অবাক হয়ে দেখল শরীফার গোলমুখটা কেমন যেন লম্বাটে লাগছে। চুলে অন্যভাবে বাঁধার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শরীফাকে ঠিক চেনা যাচ্ছে না। মতি মিয়া গম্ভীর হয়ে বলল, শৈলদা বালা? শরীফা জবাব দিল না। কি শৈলদা বালা? শরীফা থেমে থেমে বলল, পাওডা কাইটটা বাদ দিছে। শরীফা বলল, বাসনের আশা আছিল না, কপালে আরো দুঃখ আছে, এই কারণে বাঁচলাম। তোমার শৈলটা কেমন? মতি মিয়া চুপ করে রইল। সে তখনও শরীফার একটা পা, যার শাড়ির ফাঁক দিয়ে বের হয়ে আছে, সেদিকে তাকিয়ে আছে। সেই পাটিতে আবার লাল টুকটুক একটা নতুন স্যান্ডেল। শরীফা থেমে থেমে বলল, রহিমা এখনো এই বাড়ির কেন? তারে বিদায় দাও নাই কেন? যুবতী মাইয়া মানুষ নিয়ে এক ঘরে থাকছো, কাজটা ভালো করো নাই। রহিমারে কাল সকালেই বিদায় দিবা, বুঝছ? মতি মিয়া জবাব দিল না। শরীফা চিকন সুরে বলল, আর নুরার শরীরটা কেমন খারাপ হইছে? আমি ডাক দিছি, সে আসে না, দৌড় দিছে রহিমার দিকে। এইসব ভালা লক্ষণ না। রহিমা কেডা? রহিমা তার পুটলি গুটিয়ে মেয়ের হাত ধরে চৌধুরী বাড়ি চলে গেল। তার নিজের বাড়িঘর কিছু নেই। চৌধুরী দালানের শেষ মাথায় একটা অন্ধকার কুঠুরিতে সে মাঝে মধ্যে এসে থাকে। চৌধুরীরা কিছু বলে না। যতদিন এখানে থাকে ততদিন যন্ত্রের মতো এ বাড়ির কাজকর্ম করে, যেন এটি তার বাড়িঘর। এক নাগারে অবশ্য বেশি দিন থাকতে হয় না। গ্রামের কোনো পোয়াতি মেয়ের বাচ্চা হয়েছে, কাজকর্মের লোক নেই, রহিমাকে খবর দেয়। রহিমা তার ছোট্ট পুটলি আর মেয়ের হাত ধরে সে বাড়িতে গিয়ে ওঠা, রান্নাবান্না করে, শামুক ভেঙে হাঁসকে খাবার। ছাগল হারিয়ে গেলে হারিকেন জ্বালিয়ে খুঁজতে বের হয়, যেন নিতান্তই সে ঘরেরই কে। নতুন বাচ্চাটি একদিন সমর্থ হয়ে উঠলে রহিমাকে মেয়ের হাত ধরে আবার ফিরে আসতে হয় চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। প্রথম প্রথম খারাপ লাগত, এখন আর লাগে না। দীর্ঘদিন পর আজ এই প্রথম রহিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। মতি মিয়ার ঘর বাড়ি কোনো এক বিচিত্র কারণে তার কাছে আপন মনে হয়েছিল। মনে হয়েছিল এখানে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে চমৎকার হতো। তার কপালটা এরকম কেন? নতুন বউ হয়ে যখন আসে অনুফার বাবা, তখন কামলা মানুষ, বউ তোলার জায়গা নেই। মানুষটা নতুন বউকে চৌধুরীদের বারান্দায় বসিয়ে রেখে উধাও হয়ে গেছে ঘর দুয়ারের ব্যবস্থা করতে। চৌধুরী সাহেব মহা বিরক্ত। নতুন বয়স সামনেই ধমকাচ্ছেন। অগ্রহায়ণ মাসে এমন কাজ কামের সময় কেউ বিয়ে শাদী করে? তোর মতো আহাম্মক খোদার আলেমে নাই রে মনু। লোকটা দাঁত বের করে হাসে। চৌধুরী সাহেব প্রচণ্ড ধমক দেন, হারামজাদা, হাসিস না। আমার পূবের একটা ঘরে খালি আছে, বউরে সেইখানে নিয়ে তোল। চৌধুরী সাহেব নিজের একটা ঘরে নিয়ে তোলনের ইচ্ছা। বাসটাস যদি দেন তো একটা ঘর বানাই। চৌধুরী সাহেব চোখ কপালে তুলে বললেন, ঘর তুলবি, জায়গা জমি কই? ঘর তুলবি কিসের ওপর? আমার বসত বাড়ির লাগি একটুখানি জায়গাও যদি দেন, ধীরে ধীরে দাম পরিশোধ করবাম। বলতে বলতে লোকটা হাসে, যেন খুব মজার একটা কথা বলেছে। চৌধুরী সাহেব অবশ্য তাকে জায়গা দেন, মসজিদের কাছের এক টুকরো পতির জমি। লোকটা ঘরামির কাজে খুব ওস্তাদ ছিল। দেখতে দেখতে বাঁশ কেটে চমৎকার একটা ঘর তুলে ফেলল।
নতুন কাটা কাচের বাঁশের গন্ধে রহিমার রাতে ঘুম আসে না, পেটের মধ্যে পাক দিয়ে ওঠে। লোকটার অবশ্য ফুর্তির সীমা নেই। দুপুর রাতে কুপি জ্বালিয়ে বাঁশের কঞ্চি কাটছে, ঘরের চারদিকে বেড়া দিবে। বিশ্রাম এক জিনিস সে জানত না, কিন্তু সেই বছর খুব কাজে ফাঁকি দিল। চৌধুরীদের তখন জাল বোনা হচ্ছে, দম ফেলার সময় নেই। কাজে বিরাম দিয়ে এক দণ্ড যে হুকা টেনে শরীর গরম করবে সে অবসাদটাও নেই। এর মধ্যেই দেখা গেল মনু উধাও। অন্য মনিব হলে কি হতো বলা যায় না। চৌধুরী সাহেব বলেই দেখেও দেখেন না। পুরুষ মানুষ দিনে দুপুরে বাড়িতে এসে বউয়ের সঙ্গে গল্প, কি লজ্জার কথা। রহিমা শরমে মরে যায়, কিন্তু লোকটা লাজ লজ্জার বালাইনি। এক রাতে রহিমাকে জোর করে নৌকায় তুলে বড় গান পর্যন্ত চলে গেল। চাঁদনি রাতে নৌকা বাওয়ার মধ্যে নাকি খুব আনন্দ। আনন্দ ছিল ঠিকই। নদীর জলে ভেঙে পড়া জ্যোৎস্না, দূরের বিল থেকে ভেসে আসা হ হ শব্দ, দুই পাশে গাছগাছালির গায়ে মাখা অদ্ভুত এক জ্যোৎস্না ভেজা অন্ধকার। কি যে ভালো লেগেছিল রহিমার। এর মধ্যে ওই লোক আবার ভাঙা গলায় গান ধরল। সুর, তার, লয় কিছুই নেই, তবু সেই গান শুনে বারবার চোখ ভিজে উঠল রহিমার। মানুষটি বড় শৌখিনদার ছিল। 2 টাকা দিয়ে একবার এক গায়ে মাখা সাবান কিনে আনল, কি বোটকা গন্ধ, গা বমি বমি কর। আরেকবার কিনল হাঁটু পর্যন্ত উঁচু রাবারের জুতো। এ পাক কাদার দেশে কেউ জুতো কিনে? সরকার বাড়ির নিজাম সরকার পর্যন্ত খালি পায়ে মাঠে যান ক্ষেত দেখতে। জুতা কেনার পর থেকে মচমচ শব্দে লোকটা শুধু হাঁটে। চৌধুরী সাহেব একদিন ডেকে বললেন, টাকা পয়সা জমাইবার অভ্যাস করত মনু, নিজের একটা বাড়ি ঘর কর। বিয়ে শাদী করছস, দায় দায়িত্ব আছে, খামাখাই জুতাটা কিনলি কেন? জুতাটা চৌধুরী সাহেব হস্তায় পাইছি, খুব কামের। পানির মধ্যে হাড় দিন থাকলেও এক ফোঁটা পানি ঢুকত না। এইসব ধান্দা বাদ দে। লোকটার স্বভাব তবু বদলায় না। ভাদ্র মাসে ছাতি কিনে ফেলল একটা, ভারী ছাতি। বাটের মধ্যে হরিণের মুখ, বড়ই রাগ হয় রহিমা। কিন্তু কার পর রাগ করবে? এই লোক কি রাগ টাগ কিছু বোঝে? চৌধুরী সাহেব খুব বিরক্ত হন। বৃষ্টি বাদলা কিছু নাই, শুকনা দিন, মাথার মধ্যে ছাতি খান রে বনু। নয়া কিনছি চৌধুরী সাহেব, পাইকারি দরে দিছে। তোর কপালে দুঃখ আছে রে মনু। হাহা করে হাসে মনে, যেন একটা মজার কথা শুনল। সে লোক কোথায় যে হারিয়ে গেল। গয়নার নৌকায় মোহনগঞ্জ গিয়েছে, পরদিন ফেরার কথা, আর ফিরে না। দেখতে দেখতে মাস শেষ হলো, কোনো খোঁজ নাই। কি কষ্ট, কি কষ্ট। অনুফা তখন পেতে রাতের পর রাত জেগে থাকে রহিমা। খুট শব্দ হলেই লাফ দিয়ে ওঠে, আসলো বুঝি। কত রকম উড়ো খবর আসে। একবার শুনল বাজারের একটা মেয়ে মানুষের সঙ্গে থাকি। সেই মেয়ে মানুষটা চোখে সুরমা দেয়, ঘাগরা পরে। আর একবার শুনল আসাম গেছে, আসামে কাঠের ব্যবসা করে। হয়তো তাই। একদিন টাকা পয়সা নিয়ে গভীর রাতে রবারের জুতোয় মসমস শব্দ করে লোকটা উপস্থিত হবে। রহিমা যতই রাগ করুক, লোকটা গলা ফাটিয়ে হাসবে, হা হা হা। বৈশাখ মাসে অনুফার জন্ম হলো। চৌধুরী সাহেব বললেন বাচ্চা নিয়ে তার বাড়িতে এসে থাকতে। রহিমা রাজি নয়। হঠাৎ যদি কোনোদিন লোকটা এসে উপস্থিত হয় তখন? গ্যাস সবাই সাহায্য করেছে, চাল ডাল তরিতরকারির অভাব হয়নি। চৌধুরী সাহেব মেয়ের মুখ দেখে 20 টাকা দিলেন। আমিন ডাক্তারের মতো হতদরিদ্র লোকও 5 টাকা দিয়ে গেল। অনুফা একটু বড় হতেই অন্যরকম ঝামেলা শুরু হলে। গভীর রাত্রে ঘরের পাশে কে যেন হাঁটাহাঁটি করে। খুটখুট দরজায় শব্দ। ভয় কাঠ হয়ে থাকে রহিমা।
কেডা গো, কেডা? কোনো সারা শব্দ নেই। শেষ পর্যন্ত যেতে হলো সুরুজ মিয়ার বাড়ি। চৌধুরী সাহেবের ওখানে যেতে সাহসে কুলায় না। ছোট চৌধুরী পাগল মানুষ, কোনো কোনো সময় দরজা বন্ধ দিয়ে রাখতে হয়। সুরুজ মিয়ার স্ত্রীটি চিররুগ্ন, তার 2 বছরের ছেলেটিও সেরকম। রাত দিন ট্যাটা করে কাঁদে। রহিমার নিঃশ্বাস ফেলার ফুরসত হইল না। ধান কাটার সময় তখন। সুরুজ মিয়া অবস্থা সম্পন্ন গৃহস্থ। 3-4 জন উজান দেশি জিরাতি কামলা তার। সকাল থেকে দুপুর রাত পর্যন্ত খাটাখাটনি করতে হয় রহিমাকে। খারাপ লাগে না, কিন্তু এক গভীর রাত্রে সুরুজ মিয়া এসে তার ঘরে ঢুকে পড়ল। স্তম্ভিত রহিমা কিছু বুঝবার আগেই সুরুজ মিয়া তার মুখ চেপে ধরল। শব্দ কইর না, মাইয়া জাগব। মেয়ে অবশ্য জাগল না। এক সময় অন্ধকার ঘরে বিড়ি ধরালো সুরুজ মিয়া। ফিসফিস করে বলল, পাপ যা হওয়ানের তো আমার হইল, তুমি কান্দ কেন? শৈলের মধ্যে কোনো দোষ লাগে না, বুঝছ? রহিমা চলে আসলো চৌধুরী বাড়ির অন্ধকার কোঠায়। ছোট চৌধুরী লাল চোখ করে ঘুরে বেড়ায়। রহিমার আর ভয় লাগে না। অনুফাকে মাঝে মধ্যে তারাও করে। অনুফা খেলা মনে করে খিলখিল করে হাসে। ছোট চৌধুরী চোখ বড় বড় করে বলে, হাসিস না হারামজাদি, বিশ্বু, খবরদার হাসিস না। এই সময়ও লোকটির চেহারাও রহিমার মনে রইল না। মাঝে মাঝে খুব যখন ঝড় বৃষ্টি হয়, বিলের দিকে শাসা করে শব্দ ওঠে, তখন ভাবতে ভালো লাগে লোকটা রবারের জুতো পায়ে দিয়ে মচমচ করে যেন এসেছে। অসম্ভব তো কিছুই না। হারিয়ে যাওয়া কত মানুষই তো ফিরে আসে। কিংবা কে জানে, সেই লোকটি হয়তো কোনো এক ভিন দেশে গিয়ে আমিন ডাক্তারের মতো মহাসুখে আছে। আমিন ডাক্তার যেমন একদিন গয়নার নৌকায় করে সোহাগীতে উপস্থিত হলো, তারপর আর যাওয়ার নাম করল না। কে জানে, সেও হয়তো উজান দেশে তার বউ মেয়ে ফেলে এসেছে কিনা, কে জানে। হয়তো তারাও অপেক্ষা করে আছে কবে ফিরবে আমিন ডাক্তার। রহিমার বড় জানতে ইচ্ছে করে। শরীফার কিছুই ভালো লাগে না। এটি যেন তার নিজের বাড়ি নয়, যেন সে বেড়াতে এসেছে। পাড়া প্রতিবেশী বৌছিরাও কেমন সমীহ করে কথা বলে, একটু দূরত্ব রেখে বসে। নানান কথা বলতে বলতে হঠাৎ করে জিজ্ঞাসা করে, কাটা পাওড়া কই ফালায় আইস? শরীফার অসহ্য বোধ হয়। সরু গলায় বলে, হাসপাতালেই রাইখা আইলাম, সায়তায় আই না কি করবাম। নইমের বউ ভীতস্বরে বলে, পাউডারে খবর দিস? শরীফার কাঁদতে ইচ্ছে করে। এক পা নিয়ে কাজকর্ম সে কিছুই করতে পারে না। সারা সকাল লেগে যায় ভাত ফুটাতে। থালা বাসন ধোবার জন্য আজরফকে কলসি দিয়ে পানি এনে দিতে হয়। হাসপাতালে থাকার সময় এইসব ঝামেলার কথা তার মনে হয়নি। ডাক্তার আমিন সব দেখে গম্ভীর হয়ে বলল, রহিমারে খবর দেয়া না দরকার দোস্তাইন। না, কিছুদিন সে থাকুক। কইলাম তো না, সুবিধার লাগিন কইতাছি, আমার সুবিধা দেখানোর দরকার নাই। শরীফা কাঁদতে শুরু করল। তার একটা নতুন উপসর্গ যোগ হয়েছে। প্রায় যে কোনো প্রসঙ্গে কথাবার্তা বলতে শুরু করে শেষ পর্যায়ে কাঁদতে শুরু করবে। দোস্তাইন, কান্দনে তো কিছু নাই, যার আছে সে বুঝে। ইদানিং শরীফার মনে ধারণা হয়েছে মতি মিয়া তাকে আর এখন দেখতে পারে না। গত রাতে মতি মিয়া বারান্দায় বসেছিলেন। শরীফা 3 বার গিয়ে ডাকি। তিনি 3 বারই যে বিরক্ত হয়ে বলবো, ঘুমেবার সময় হোক, সন্ধ্যা রাইতে ডাকো কেন? আর তার নয়া শাদি করি নাই যে সন্ধ্যা রাইতেই ঘরে খিল দাওনের জোগাড় করবাম। কি কথার কি জবাব? শুধু মতি মিয়া নয়, আজরব পর্যন্ত তার কথার জবাব দেয় না। এক কথা 10 বার জিজ্ঞেস করতে হবে।
একদিন দেখা গেল আজরফ বাসার চাটাই দিয়ে ঘরের লাগোয়া নতুন একটা চালা ঘর তুলেছে। নুরুদ্দিন মহা উৎসাহে এটা ওটা আগিয়ে গিয়েছে। মতি মিয়া উকো হাতে দাওয়ায় বসে তদারক করছে। ঘরে নতুন কাজকর্ম হলে আজকাল আর কেউ শরীফাকে কিছু জিজ্ঞেস করে না। শরীফা মুখ কালো করে বলল, আজরফ, ঘর তুলতাছস কেন? আজরফ জবাব দিল না, যেন শুনতেই পায় নাই। আজরফ, নয়া ঘর তুলনের দরকারটা কি? জবাব দিল মতি মিয়া, পোলাপান বড় হইতাছে, একটা ঘর তো দরকার। শরীফা লক্ষ্য করলেন নুরুদ্দিন মুখ টিপে হাসছে। বিষয়টা কি নুরা? ঘর উঠতাছে রহিমা খালার লাগি। রহিমা খালা আর অনুফা থাকবে। শরীফা স্তম্ভিত হয়ে গেল। মতি মিয়া থেমে থেমে বলল, তোমার সুবিধা হইব খুব, ঘরের কাজ কাম দেখব। আমি বাচ্চা থাকতে এ বাড়িতে কেউ আসত না। মতি মিয়া বলল, আইজ সন্ধ্যায় আইব, খামাখা চিল্লায়ও না। আমি গলার দড়ি দিয়ে আম কইতাছি। মতি মিয়া গম্ভীর হয়ে ডাকল, আজরফ। জি। তোর মারে ভালা দেখে একটা দড়ি দে দেখি। রহিমা সত্যি সত্যি সন্ধ্যা নাগাদ এসে পড়ল। সে তার যাবতীয় সম্পত্তিও সঙ্গে এনেছে। একটা টিনের ট্রাঙ্ক, ৬-৭টি ছোট বড় কুটলি, হাড়ি, ডেচকি। অনুকার হাতে দড়ি বাঁধা একটা ছাগল। রহিমা শরীফার ঘরে ঢুকে জিজ্ঞেস করল, বুজির শরীরটা ভালা? শরীফা কোনো কথা বলল না। রাতে খাওয়ার সময় বলে পাঠাল তার খিদে নেই। অনেক রাত্রেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগে। শরীফা শুনল নতুন চালা ঘরে খুব হাসাহাসি হচ্ছে। মতি মিয়া কি একটা বলছে, সবাই হাসছে। সবচেয়ে উঁচু গলা হচ্ছে নুরুদ্দিনের। অনেক রাত্রে মতি মিয়া যখন ঘুমোতে আসলো, শরীফা তখনও জেগে। কুপি নিভিয়ে ফেলার সঙ্গে সঙ্গে খরিফা ক্ষীণস্বরে বলল, একটা কথার সত্যি জবাব দিবা? কি কথা? তুমি কি রহিমারে বিয়ে করতে চাও? মতি মিয়া দীর্ঘ সময় চুপচাপ থেকে বলল, হ। তুমি রহিমারে এ কথা কইছ? না। আমিন ডাক্তার কইছে রহিমার মত নাই, তার ধারণা মনোবাচ্চা আছে। মতি মিয়া হুকো ধরালো। শরীফা ধরা গলায় বলল, বিয়াটা কবে? মত না থাকলে বিয়াটা হইব কেমনে? আইজ মত নাই, একদিন হইব। মতি মিয়া নির্বিকার ভঙ্গিতে শুয়ে পড়লেন। অল্পক্ষণের মধ্যেই তার নাক ডাকতে লাগলি। শরীফা সারা রাত জেগে বসে রইল। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ফেরা, পর্ব ১। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।